বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয়ে আলোচনা করব, একাদশ শ্রেণীর তৃতীয় অথবা ষষ্ঠ অধ্যায়, যেটা হচ্ছে দিগন্তর প্রসার অথবা বিজ্ঞান ও প্রযুক্তির বিস্তৃত দিগন্ত। তার কারণ আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই তিনটে চ্যাপ্টার সম্পর্কে পড়ে এসেছি এবং সেকেন্ড সেমিস্টারে আমাদের ফোর্থ, ফিফথ এবং সিক্সথ চ্যাপ্টার, এবং তোমাদের জানিয়ে রাখি ইতিমধ্যে তোমাদের জন্য 4 নম্বর চ্যাপ্টার, 5 নম্বর চ্যাপ্টার থেকে কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে, কোথা থেকে কিভাবে কি প্রশ্ন আসবে সে সম্পর্কে আমি তোমাদের জানিয়েছি। আজ আমি 6 নম্বর চ্যাপ্টার অর্থাৎ দিগন্তের প্রসার বা বিজ্ঞান ও প্রযুক্তির বিস্তৃত দিগন্ত, এই যে পার্টটা রয়েছে এই পার্ট থেকে ইম্পর্টেন্ট কি কি প্রশ্ন রয়েছে সে সম্পর্কে আলোচনা করব, এবং এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করে যেতে পারলেই কিন্তু পরীক্ষাতে হুবহু কমন পাবে, এটা নিশ্চিত রূপে বলে রাখতে পারি। এবার আমি একটা কথা যেটা তোমাদের সাজেশন দেওয়ার আগে বা ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করার আগেই বলে রাখবো, আমাদের এই অধ্যায় থেকে 3 মার্কের প্রশ্ন আসবে, 4 মার্কের প্রশ্ন আসবে এবং 8 মার্কের প্রশ্ন আসবে। কথাটা খুব ভালো করে মনে রাখবে। 3 এবং 4 মার্কের জন্য যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর লেভেল প্রায় একই ধরনের। মানে ধরো বলা হলো বৈজ্ঞানিক বিপ্লব বলতে কী বোঝো, আধুনিক বিজ্ঞানের উদ্ভব কীভাবে হয়েছিল, তো এই প্রশ্নটা 3 মার্কেও দিতে পারে, এই প্রশ্নটা 4 মার্কেও দিতে পারে। বোঝা গেল? যার জন্য 3 ও 4-এর যে প্রশ্নের লেভেল সেই প্রশ্নের লেভেলটা একই রকম। এবার আসি 8 মার্কের প্রশ্ন। 8 মার্কের প্রশ্নের ক্ষেত্রে যে বিষয়টা তোমাদের সবার আগে মনে রাখতে হবে, যে পরীক্ষার হলে বা পরীক্ষাতে যে ডাইরেক্ট 8 মার্কের প্রশ্ন আসবে এরকম কিন্তু কোনো নিশ্চয়তা নেই, স্পষ্ট কথা বলে রাখি। তবুও আমাদের কাছে যে মডেল কোশ্চেন রয়েছে বা যে মডেল প্রশ্নপত্র আমরা পেয়েছিলাম, সেই মডেল প্রশ্নপত্র অনুসারে কিন্তু আমাদের 8 × 2 = 16, অর্থাৎ তার মধ্যে একটা 8 মার্কের প্রশ্ন ফার্স্ট অধ্যায় বা আমাদের যেটা চতুর্থ অধ্যায় রয়েছে সেখান থেকে আসবে, এবং আরেকটা 8 মার্কের প্রশ্ন যেটা কিন্তু আমাদের এই চ্যাপ্টার অর্থাৎ ষষ্ঠ বা তৃতীয় অধ্যায় এখান থেকে কিন্তু আমাদের আসবে। তো সেই কারণে 8 মার্কের কিছু এক্সট্রা কোশ্চেন আমাদের অবশ্যই করে পড়তে হবে। কি বললাম, বোঝা গেল? অর্থাৎ পরিষ্কার কথায় এই চ্যাপ্টার থেকে 8 মার্কের 2টো প্রশ্ন আসবে, একটা প্রশ্ন লিখতে হবে। আবার 1 নম্বর চ্যাপ্টার থেকেও আমাদের 8 মার্কের 2টো প্রশ্ন আসবে, তার থেকে একটা প্রশ্ন লিখতে হবে। এটাই কিন্তু আমাদের কোশ্চেন প্যাটার্ন। তো যাই হোক, 8 মার্কের জন্য যে প্রশ্নগুলো এই মুহূর্তে তোমাদের কাছে শেয়ার করব, মনে রাখবে সেই প্রশ্নগুলো কিন্তু 3 বা 4 এতেও টার্নিং করে আসতে পারে। এই কথাটা মাথায় রেখে আজকের এই আলোচনা। তো চলো আমরা পরপর সমালোচনা করে আলোচনাটা করি এবং তার মধ্যে বিষয়গুলোও পরিষ্কারভাবে বুঝিয়ে দেব। তো প্রথম প্রশ্ন যেটা 3-4 মার্কের জন্য রেডি করবে, বিজ্ঞান কি, বৈজ্ঞানিক বিপ্লব বলতে কী বোঝো, আধুনিক বিজ্ঞানের উদ্ভব কিভাবে হয়, হলো। দ্বিতীয় প্রশ্ন, বিজ্ঞানী রজার বেকন, লিওনার্দো দা ভিঞ্চি এবং গ্যালিলিওর বিজ্ঞান মনস্কতার পরিচয় দাও। 3 নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের জন্য, সেটা হচ্ছে অপরসায়নবিদ্যা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয় কিন্তু। অপরসায়নবিদ্যা কি, কীভাবে এর উদ্ভব ঘটে, চীনে এই চর্চা কেমন হতো এবং তা ইউরোপে কিভাবে ছড়িয়ে পড়ে। আরব দেশে অপরসায়ন শাস্ত্রের বিকাশ নিয়ে প্রবন্ধ লেখো। নেক্সট, অপরসায়ন চর্চায় জাস্টিস লিভিক এর অবদান কী ছিল, অপরসায়ন চর্চার গুরুত্ব কী। নেক্সট, আরও একটা ইম্পর্টেন্ট বিষয়, যেমন অপরসায়নবিদ্যা বললাম ঠিক তেমনই হচ্ছে ডাইনিবিদ্যা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ডাইনিবিদ্যা থেকে প্রশ্ন আসবেই, ধরে নিতে পারো। তো ডাইনিবিদ্যা কি, ইউরোপে তা কীভাবে ছড়িয়ে পড়ে, মধ্যযুগে ইতালিতে কীভাবে এর বিকাশ ঘটে, রোমে ডাইনিবিদ্যার বিকাশ কীভাবে ঘটে, ডাইনিবিদ্যার সামাজিক প্রভাব কী, ডাইনিবিদ্যা অবসানে ইংল্যান্ড সরকার এবং পোপদের কী অবদান ছিল, অথবা ডাইনি বিরোধী আইনগুলো কী কী ছিল। এই যে প্রশ্ন কটা বললাম, সব কটা প্রশ্ন একবারে কখনো আসবে না, যে কোনো একটা ধরো দিল ডাইনিবিদ্যা কীভাবে ইউরোপে ছড়িয়ে পড়েছিল, বা মধ্যযুগে ইতালিতে কিভাবে এর বিকাশ ঘটে, রোমে ডাইনিবিদ্যার বিকাশ কীভাবে ঘটেছিল, এরকম একটা প্রশ্ন দিয়ে কিন্তু 3 মার্কে বা 4 মার্কে প্রশ্ন দিতেই পারে, কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমাদের যে বিষয়টা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে জ্যোতির্বিজ্ঞান বলতে কী বোঝো, জ্যোতিষশাস্ত্রের সূচনা কীভাবে হয়, প্রাচীন মিশরে এবং প্রাচীন সুমেরীয় সভ্যতায় ও চীনের চর্চার পরিচয় দাও। এবং আরও একটা প্রশ্ন যেটা হচ্ছে প্রযুক্তি বিপ্লব সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই প্রশ্নগুলো আমি বিশেষ করে 4 মার্কের জন্য রেখেছি, তবে 8 মার্কের জন্য যে প্রশ্নগুলো দিচ্ছি তার মধ্যে কিছু কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো 4-এও আসতে পারে, আবার 8-এও আসতে পারে। আমি অবশ্যই আলোচনার মধ্যে বলে দেব। প্রথম প্রশ্ন, আধুনিক বিজ্ঞানের উদ্ভব ও প্রসার সম্পর্কে একটি সংক্ষিপ্ত নিবন্ধ আলোচনা করো। নেক্সট, অপরসায়ন থেকে কিভাবে রসায়নবিদ্যার বিকাশ ঘটে, আধুনিক রসায়নের সূচনা কিভাবে হয়। নেক্সট,
দেখো এই যে ডাইনিবিদ্যা, এটা আমি যেমন 4 মার্কে দিয়েছিলাম ঠিক তেমনিভাবে এখানেও আমি তুলে ধরেছি বিভিন্ন প্রশ্নগুলো, যে ডাইনিবিদ্যার সংজ্ঞা পরিচিতি সম্পর্কে আলোচনা করো, মধ্যযুগে ইউরোপে ডাইনিবিদ্যার বিকাশ সম্পর্কে আলোচনা করো, বিংশ শতকে ডাইনিবিদ্যার স্বরূপ কী ছিল, ডাইনি বিরোধী আইন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, এর গুরুত্ব কী। দেখো আমি 3-4 মার্কে যে প্রশ্ন দিয়েছিলাম সেখানেও কিন্তু দেখো আমি এই ডাইনিতে এই প্রশ্নগুলোই ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছিলাম, কারণ এখান থেকে প্রশ্ন আসবে, সে 3-এ হোক 4-এ হোক 8-এ হোক প্রশ্ন তোমরা পাবেই, যে কারণে এই পার্টগুলো একটু ভালো করে দেখে রাখবে। নেক্সট, ভৌগোলিক আবিষ্কারের কারণ কি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং তার সঙ্গে ভৌগোলিক আবিষ্কারের কারণ এবং গুরুত্ব, যাই হোক সেটা হয়তো পরে আছে, পরে বলছি। তো ভৌগোলিক আবিষ্কারের কারণগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট, ভৌগোলিক অভিযানের ক্ষেত্রে পর্তুগালের এবং স্পেনের ভূমিকা কী ছিল, ভৌগোলিক বা সামুদ্রিক অভিযানের ফলাফলগুলি আলোচনা করো। এই যেটা আমি বললাম, এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট, যে ভৌগোলিক আবিষ্কারের কারণ কি তার গুরুত্ব আলোচনা করো, বা ফলাফল একই কথা। তো এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, খুব মাথায় রেখো। নেক্সট, ইউরোপে প্রযুক্তিবিদ্যার উন্নতি সম্পর্কে আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নগুলো যেমন আমি এখানে রেখেছি ঠিক তেমনভাবে দেখো এই 4 মার্কের প্রশ্নতেও আমি এই প্রশ্নটা রেখেছিলাম, যে প্রযুক্তি বিপ্লব সম্পর্কে আলোচনা করো। তো ঠিক এই প্রশ্নটা কিন্তু 8-এও দিয়ে দিতে পারে। নেক্সট, প্রযুক্তিবিদ্যার উন্নতির ফলে কৃষিক্ষেত্রে বা সামরিক ক্ষেত্রে কী পরিবর্তন ঘটে, বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার উন্নতির ফলাফল কী। তোমাদের যেটা করতে হবে, প্রশ্নগুলোর উত্তর জেনে রাখতে হবে, মূল কথা পয়েন্ট ভিত্তিক উত্তর রেডি রাখতে হবে। নেক্সট, একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন 8 মার্কের জন্য, নতুন বিশ্ব বলতে কী বোঝো, নতুন বিশ্বে কারা কীভাবে উপনিবেশ গড়ে তোলে। নেক্সট প্রশ্ন বলি, চীনে মুদ্রণ শিল্পের বিপ্লব কীভাবে এসেছিল, আরবে মুদ্রণ শিল্পের বিস্তার সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ইউরোপে কীভাবে মুদ্রণ শিল্পের প্রসার করে, অর্থাৎ চীন, আরব এবং ইউরোপ, এই 3টে জায়গায় চীন, আরব এবং ইউরোপের মুদ্রণ শিল্পের বিস্তার সম্পর্কে বৃহৎভাবে পড়াশোনা করতে হবে। এবং জাপান, আরও একটা বিষয় সেটা হচ্ছে জাপান। তাহলে চীন, ইউরোপ, আরব আর জাপান, এই 4টে পার্টের মধ্যে যে বিষয়টা রয়েছে, ধরো চীন, আরব, ইউরোপ, জাপান, এই প্রশ্নগুলো এমনই প্রশ্ন যে প্রশ্নগুলো 8-এও দিয়ে দিতে পারে, যে প্রশ্নগুলো 4-এও দিয়ে দিতে পারে। গ্যারান্টি দিয়ে কেউ বলবে না যে এটাতে আসবে, এতে আসবে না। কি বললাম বোঝা গেল? যে কারণে এই প্রশ্নগুলো একটু বেশি ডিটেলস পড়তে হবে। আরও একটা প্রশ্ন যেটা হচ্ছে মুদ্রণ শিল্প বিকাশের ক্ষেত্রে গুটেনবার্গের কী ভূমিকা ছিল। এই যে প্রশ্নটা বললাম, এই প্রশ্নটাও খুব ভালো করে দেখে রাখবে, কারণ এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এই হলো আমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের যেটা 3 নম্বর চ্যাপ্টার বা ষষ্ঠ অধ্যায় যেটা রয়েছে দিগন্তের প্রসার অথবা বিজ্ঞান প্রযুক্তির বিস্তৃত দিক, কারণ বিভিন্ন বই বিভিন্ন রকমভাবে লেখা রয়েছে। তো সেই চ্যাপ্টার থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো আমি শেয়ার করলাম। তোমাদের জন্য যেটা বলবো, যে প্রশ্নগুলোর মান না দেখে প্রশ্নগুলোর উত্তর দেখার চেষ্টা করো। অর্থাৎ আমি যে প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করেছি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট, কিন্তু 3, 4, 8-এর প্রশ্ন আসবে। তোমরা যেটা করবে প্রশ্নগুলোকে রেডি করো নম্বর না দেখে, মানে খুব ভালো করে রেডি করার চেষ্টা করো। সে 3-এ আসলেও তোমাকে লিখতে হবে, 4-এ আসলেও লিখতে হবে, এমনকি 8-এ আসলেও লিখতে হবে। এই কথাটা মাথায় রেখে পড়াশুনো করার চেষ্টা করো। আর যে প্রশ্নগুলো দিলাম ভালো করে প্র্যাকটিস করো। এর আগের 2টো চ্যাপ্টারের প্রশ্ন আমি দিয়ে দিয়েছি, এইগুলো যদি তুমি ভালো করে প্র্যাকটিস করতে পারো, সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি নিয়ে আর কোনো প্রশ্নচিহ্ন থাকবে না। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।